কিনবেন কি কিনবেন না এই সিরিজে আমাদের আজকের ভিডিও হচ্ছে সুজুকি জিক্সার মনোটন বা জিক্সার ক্লাসিক প্লাস এই বাইকটাকে নিয়ে। আপনারা অনেকেই এই বাইকটা নিয়ে ভিডিও করতে বলেছিলেন। এর পেছনের কারণ হচ্ছে এই 2023-তে এসে এই বাইকটা কেনা কতটুকু যুক্তিযুক্ত হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত বাইকের স্পেসিফিকেশন নিয়ে একটু কথা বলি। আমি আপনাদেরকে বোর করব না, জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর সাথে। ব্যাপারটা হচ্ছে ইঞ্জিন নিয়ে একটু কথা বলি। এই বাইকটার ইঞ্জিনে রয়েছে 155 সিসির একটি ইঞ্জিন, যেটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 14.8 PS 8000 RPM-এ, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14 নিউটন মিটারস অফ টর্ক 6000 RPM-এ। পাওয়ার আউটপুটের দিক থেকে এই বাইকে কোনো কমতি নেই। একটি স্পোর্টিকোমিটার বাইক হিসেবে ইটস গুড অ্যানাপ, কিন্তু ব্যাপার হচ্ছে প্রাইসটা অনেক বেশি হয়ে গেছে। এটা নিয়ে কথা বলবো, তার আগে আমরা দেখব এই বাইকটা এই সময় কেনা উচিত হবে কি না। একটা বাইক কিনতে গেলে একজন ব্যক্তি বাইকটার স্পেসিফিকেশন প্লাস তার যে চাহিদা, এগুলো সব কিছুই দেখে শুনে বুঝে কিন্তু কিনতে যাবে। এখন কথা হচ্ছে, আপনি একটা বাইক কিনতে যাবেন, আপনার প্রয়োজনগুলো কী কী এটা আগে আপনাকে বুঝতে হবে। সো আমি যেমন একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাকে যদি বলা হয় একটা বাইক কিনতে, তাহলে আমার দিক থেকে যেটা প্রথম প্রায়োরিটি থাকবে একটা কমিউটার বাইক এবং ফ্যামিলি কমিউটার বাইক। যেহেতু বাইকটা সবাই ব্যবহার করবে, হোপফুলি বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিগুলোই এরকম একটা বাইক আশা করে। তো এই দিক বিবেচনায় সুজুকি জিক্সার মনোটন বা ক্লাসিক প্লাস কতটুকু গ্রহণযোগ্য? এই বাইকটা অ্যাজ এ রাইডার হিসেবে যথেষ্ট ভালো, এবং মোটামুটি ভালো রাইডিং কমফোর্ট, তার সাথে একটা থ্রিল পাওয়া যায় রাইড করতে গেলে। কিন্তু পিলিয়নের দিক থেকে দেখতে গেলে এই বাইকটাতে পিলিয়ন কমফোর্টের যথেষ্ট ঘাটতি রয়েছে। সো আমি প্রোস এবং কনস দুটো একসাথেই বলে দিলাম। অ্যাজ লাইক পিলিয়ন হিসেবে বসতে যে পারবেন না বা বসে কোথাও যেতে পারবেন না, ঠিক এইরকম না। আমি বলতেছি লং ট্যুরের কথা এবং ফিমেল পিলিয়নদের কথা। এই সিটটা সিঙ্গেল সিট, বাট ডুয়াল সিটের মতোই এর ব্যাপার স্যাপার। আর ফিমেল পিলিয়নদের এই সিটে বসতে একটু কষ্টই হয়। আর আমরা যারা ছেলে মানুষ, তারাও এই বাইকের পিলিয়ন হিসেবে লং ট্যুরে যদি যান, লাইক 50 কিলোর ওপরে, তখন একটু আনইজি লাগে। এরপরের ব্যাপারটা হচ্ছে বাইকটা কেমন মাইলেজ দিবে। এই বাইক থেকে আপনারা 42 বা 42+ মাইলেজ আশা করতে পারেন, যদিও এটা কার্বোরেটর ভেরিয়েন্ট। তবে হ্যাঁ, এই বাইকটাতে যদি একটু রাফ ড্রাইভ করা হয় তাহলে 40 নিচেও মাইলেজ কিন্তু নেমে আসে। এটা মাইলেজ টেস্টের ভিডিও না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইউজারদের সাথে কথা বলে এবং ব্যক্তিগতভাবে দেখে শুনেই কথাগুলো বলতেছি। তো মাইলেজের জন্য একটা 155 সিসি সেগমেন্টের বাইক হিসেবে আই থিঙ্ক 40 কিলোমিটার পার লিটার প্লাস মাইনাস ইটস গুড অ্যানাপ। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যদি আপনার মাইলেজ আরও বেশি প্রয়োজন হয়, তাহলে মার্কেটে আরও বাইক রয়েছে লাইক হোন্ডা এক্স ব্লেড। আই এম নট প্রমোটিং হোন্ডা, আমি বলতেছি না যে আপনাকে হোন্ডা এক্স ব্লেড কিনতে হবে। তবে হ্যাঁ, হোন্ডা এক্স ব্লেডের মাইলেজটা একটু বেশি, যদিও ওটা কার্বোরেটর ভেরিয়েন্ট, বাট ওই বাইকটার পাওয়ার আউটপুটটা জিক্সারের থেকে কম, এবং সামনে চিকন টায়ার ব্যবহার করার জন্য ওই বাইকটা থেকে ইজিলি 45+ মাইলেজ পাওয়া যায়। এখন আরেকটা ব্যাপার আছে, পাওয়ার আউটপুট যেহেতু কম, তাহলে কি জিক্সারের মতো পারফরমেন্স পাওয়া যাবে? ইনিশিয়ালি তো জিক্সার বেটার, বাট দেখতে গেলে দুটা বাইকই প্রায় কাছাকাছি। এরপরে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে বাইকের ব্রেকিং কন্ট্রোলিং। জিক্সার মনোটন বা ক্লাসিক প্লাস এই বাইকের ব্রেকিং হিসেবে ব্যবহার করা হয়েছে সামনের ডিস্ক এবং পেছনের ড্রাম, যেটা এই প্রাইস রেঞ্জে এসে বলবো যে এটা আসলেই এখন আমরা ওভার প্রাইস দিয়ে প্রত্যেকটা বাইক কিনতেছি, যে 2 লক্ষ টাকা দিয়ে আমরা একটা ড্রাম ভেরিয়েন্টের বাইক কিনতেছি, এবং সেখানে এবিএসও পাওয়া যাচ্ছে না। যদিও আমাদের দেশে ম্যাক্সিমাম বাইকগুলোতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়, আবার কিছু কিছু কোম্পানি আবার এই সিঙ্গেল চ্যানেল এবিএসকে সুপার মোটো এবিএস বলেও চালিয়ে দেয়। যাই হোক, নাম বললে চাকরি থাকবে না। ব্যাপারটা হলো, সুপার মোটো এবিএস বলাটা কোনো দোষের না, আসলে সিঙ্গেল চ্যানেল এবিএসকেই সুপার মোটো এবিএস বলা হয়। তো ব্রেকিং নিয়ে কথা বলতেছিলাম। জিক্সার মনোটন বা ক্লাসিক প্লাস এই বাইকটার ব্রেকিং ফিডব্যাকটা কেমন? যারা জিক্সার ইউজার এই ভিডিওটা দেখতেছেন, তারা একটু কমেন্ট করেন ভাই, যে এই বাইকের ব্রেকিং ফিডব্যাকটা কেমন। পার্সোনালি আমার যেটা মনে হয়েছে জিক্সার চালানোর পরে, আমার কাছে ব্রেকিংয়ের কোনো কমতি মনে হয়নি। বাট এই ভেরিয়েন্টে যদি এবিএসটা যোগ করা হতো, তবে হ্যাঁ, প্রাইসটা ইনক্রিজ হতো, এটাও ঠিক আছে। বাট মিনিমাম ডুয়াল ডিস্ক ভেরিয়েন্টে রাখা উচিত ছিল, কারণ উচ্চ গতিতে ডাম ব্রেকের ফিডব্যাক কতটা ভালো বা মন্দ এটা তো আপনারা ভালোভাবেই জানেন।
তো ওভারঅল ব্রেকিংয়ের কথা বলতে গেলে এই বাইকের ব্রেকিং আউটপুট খারাপ না, সিঙ্গেল ডিস্কের সাথেও যথেষ্ট ভালো ব্রেকিং বাইট আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ড্রাম ব্রেকটা পছন্দ করি না। এই বাইকটাতে যদি ডুয়াল ডিস্ক থাকতো আর এই প্রাইস রেঞ্জটা মোটামুটি যদি আর একটু কম হতো তাহলে এটা মানসম্মত হতো। এবারে বলি কন্ট্রোলিংয়ের ব্যাপারটা। কন্ট্রোলিংয়ের ব্যাপারে এই বাইকটাতে যথেষ্ট কন্ট্রোলিং পাওয়া যায়। এর পেছনের কারণ হচ্ছে বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন এবং ওয়াইড টায়ার। এই বাইকটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 100 সেকশনের টায়ার এবং রিয়ারে 140 সেকশন, সামনে প্রবাবলি 100/80 এবং রিয়ারে 140/60। দুইটা টায়ারই হচ্ছে টিউবলেস, যেটাও খুবই ভালো একটা দিক। এবং জিক্সারের কন্ট্রোলিং নিয়ে কারো প্রশ্ন আসার কোনো কথাই না, এবং যারা এফজেড লাভার তারাও জিক্সারের প্রশংসা করে। কন্ট্রোলিংয়ের দিক থেকে আরও একটা বিষয় থেকেই যায়, সেটা হচ্ছে সাসপেনশন কোয়ালিটি। এই বাইকটার সাসপেনশন কোয়ালিটি বেটার, অনেকটাই ভালো। সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশনটাও যথেষ্ট ওয়াইড, অন্য কোম্পানির মতো চিকন না, যেমন হোন্ডা এক্সব্লেড বা বাজাজের এনএস, টিভিএসের RTR 4V। এগুলোর সাসপেনশনগুলো অনেকটাই চিকন, যার কারণে অনেক সময় বাইক কর্নারিং করতে গেলে নিজের কাছে একটু কনফিডেন্টলেস মনে হয়। যদিও এটা আসলে যে সাসপেনশনটা তারা ব্যবহার করছে একেবারেই খারাপ না, কিন্তু একটু মোটা শক্তপোক্ত সাসপেনশন হলে ভেতর থেকে একটু ভালো কনফিডেন্ট পাওয়া যায়। তবে হ্যাঁ, ওই NS 200 বা 4V 200 এগুলোতেও কিন্তু এই সেম চিকন সাসপেনশনই ব্যবহার করে। সো ওগুলোও অনেক বড় সিসির বাইক, এই সাসপেনশনগুলো যে একেবারে খারাপ তা না। এটা আমি ব্যক্তিগত আমার অভিমতটা দিলাম যে মোটা সাসপেনশন হলে ভেতর থেকে একটা কনফিডেন্ট আসে, আবার লুকসের দিক থেকেও সুন্দর লাগে দেখতে। এবারে কথা বলি বাইকটার লুকস এবং যে প্রাইসটা নির্ধারণ করা হয়েছে এইটা কতটুকু যুক্তিযুক্ত। বাইকটার লুকস হচ্ছে তার নিজের একটা বিশেষত্ব প্রকাশ করে, আর এই লুকসের মাধ্যমেই প্রত্যেকটা মানুষ বাইকগুলো পছন্দ করে। আর এই ক্ষেত্রে কিন্তু পছন্দটা আলাদা আলাদা হয়। এখন ব্যাপারটা হচ্ছে এই 2023 সালে এসে কোনো রকম LED সেট আপ ছাড়াই বাইক কিনতে হচ্ছে। আই থিঙ্ক জিক্সারের টেল লাইটটা LED। তো সামনের দিকে এই বাইকটার হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে, যেটা এই 2023 সালে এসে যে প্রাইস দিয়ে বাইকটা কেনা হচ্ছে এটা আসলে কেমন জানি একটা বিবেকে বাধা দেয়। এরপরে ইন্ডিকেটার্সগুলোও হচ্ছে হ্যালোজেন, যদিও বাংলাদেশে ম্যাক্সিমাম বাইকের ইন্ডিকেটারগুলোই হ্যালোজেন। তারপরেও আশা করব এই সময়টা আসলে হ্যালোজেন স্কিপ করে সব কিছু LED সেট আপ দিলে ভালো হয়। সুজুকি জিক্সার প্লাস বা জিক্সার ক্লাসিক প্লাস এই বাইক দুটার লেটেস্ট প্রাইস পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। তবে রিসেন্ট যে প্রাইসটা চলতেছে এই প্রাইসটা আমি আসলেই ওভার প্রাইস বলবো, কারণ এই যে বাইকটা আমি মনোটনের কথা বলতেছি বা জিক্সার প্লাসের কথা বলতেছি, এই প্রাইসটা দিয়ে আসলে এই বাইক কেনা আসলেই মানে কি বলবো ভাই, নিজের কাছেই বিবেকে বাধা দেয়। আর আমরা তো না কিনেও পারবো না, নিরুপায়। কারণ বাইকের দাম যেভাবে বাড়তেছে এটা নিয়ে কে কাজ করবে বা কার কাজ করা উচিত, আসলে এই বিষয়গুলো মাথার উপর দিয়ে যায়। একটা সময় ছিল যখন মধ্যবিত্তরা কষ্ট করে হলেও 2 লক্ষ টাকা বাজেট করে একটা বাইক কিনে বাসায় ফিরত। হয়তো বা সামনের দিনে এটাও সম্ভব হয়ে উঠবে না। অলরেডি নিউ জিক্সার 2.5 লক্ষ টাকার উপরে কিনতে হয়। তো ভাই ব্রাদার্স, ভিডিওর শেষে এটুকুই বলবো, এই বাইকটা কারা কিনবেন এবং কারা কিনবেন না। যদি এটা আপনার ফার্স্ট বাইক হয় তাহলে নিতে পারেন, তবে আমি বলবো যেহেতু আপনার ফার্স্ট বাইক, যদি ফার্স্ট বাইক হয়ে থাকে তাহলে সিঙ্গেল চ্যানেল ABS হলেও ABS বাইক নেওয়া উচিত। আর যদি আপনার বাজেট কোনোভাবেই বাড়ানো সম্ভব না হয় এবং পছন্দের যদি আপনার এই জিক্সার মনোটনই থেকে থাকে তাহলে আর তো বলার কোনো মানেই হয় না। তবে হ্যাঁ, ভিডিওর মাঝখানে এক জায়গায় হোন্ডা এক্সব্লেডকে মেনশন করছিলাম। এটার পেছনে কারণ হচ্ছে বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে, প্লাস মাইলেজটাও মোটামুটি ভালো। যারা কমিউটার বা ফ্যামিলি পারপোজে বাইক কিনতে চান তাদের জন্য ওটা একটা প্যাকেজ হতে পারে। এছাড়াও যদি আপনি মনে করেন যে আরেকটু স্পিডিং করবেন, যদিও আমি স্পিডিং প্রমোট করি না, বাট ইনিশিয়ালি যে থ্রটল এটা আসলেই প্রয়োজন হয়, এটা আমি মানি। তো আপনার যদি আরও পাওয়ারের প্রয়োজন হয় তাহলে টিভিএস অ্যাপাচি RTR 4V এটার দিকে যেতে পারেন। এটারও ABS ভেরিয়েন্ট আছে। RTR 4Vতে আবার মাইলেজটা তুলনামূলকভাবে অনেকটাই কম। তো আই হোপ আমি আপনাদেরকে সব কিছু বোঝাইতে পারছি। আর এরপরেও যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করুন, ইনশাআল্লাহ আমি আপনাদের সবার সাথে কথা বলার চেষ্টা করব। তো ভাই ব্রাদার্স, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।